আহ, আশা করি প্রত্যেকেই ভালো আছেন, সুস্থ আছেন। সর্বপ্রথমে আমার সমবয়সীদের আন্তরিক শুভেচ্ছা এবং আমার বড়দের শ্রদ্ধা এবং ছোটদের অনেক অনেক অফুরন্ত ভালোবাসা। তো চলুন আজকে এমন একটি খুব ইন্টারেস্টিং গল্প শোনাবো এবং খুব ইন্টারেস্টিং, যেটা আমাদের প্রত্যেকের জীবনের সাথেই জড়িত, খুব মজার। তো ভিডিওটি শুরু করার আগেই, এই গল্পটি শুরু করার আগেই আমি আপনাদের কাছে একটি নিবেদন রাখবো যে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। খুবই মারাত্মক বা খুব ইম্পর্টেন্ট, প্রত্যেকের লাইফের সাথেই জড়িত এমন একটি গল্প যেটা শোনাবো আপনাদের কাছে। খুবই শিক্ষণীয় একটা গল্প রয়েছে, সেটা আশা করি বুঝতে পারবেন। তো বিষয়টা হচ্ছে, দেখুন স্যার, যে এক জমিদার ছিল। তো সেই জমিদারের অসুস্থ হয়েছে, শরীর অসুস্থ হয়েছে। তো ডাক্তারবাবু ওনাকে বলেছেন যে প্রত্যেক দিন আপনাকে 1 লিটার করে দুধ খেতে হবে খাওয়ার আগে। প্রত্যেক দিন শোয়ার আগে খাওয়ার পরে প্রত্যেক দিন আপনাকে 1 লিটার করে দুধ খেতে হবে, তাহলে কিন্তু আপনি রিকভারি হয়ে যাবেন। তো যথারীতি ডাক্তারের কথা মতো উনি বাড়িতে প্রতিদিনই ওনার যে কর্মচারী, সেই কর্মচারীদের উনি বলে দেন যে আমাকে প্রত্যেক দিন শোবার আগে 1 লিটার করে দুধ দিবি। তো কর্মচারীও তাই ওনার জমিদারের নির্দেশ পালন করতে সকলেই বুঝতেই পারছেন। তো যথারীতি শুরু করে দেয়। তো প্রত্যেক দিন ওই কর্মচারী কি করে, যে ওই 1 লিটার দুধের মধ্যে 1 লিটার একটা ইয়েতে, জারে বা একটা পাত্রে দুধ দেয়। তো সেখানে 200 গ্রাম কিন্তু জল মিশায়, মানে 200 গ্রাম জল মিশিয়ে 800 গ্রাম দুধ আর 200 গ্রাম জল মিশিয়ে দেয়। প্রত্যেক দিন সেটাই করে, যেদিন থেকে ডাক্তারবাবু বলেছেন। এবং ডাক্তারবাবু বলার পরে ডাক্তারবাবু জমিদারকে বলেছেন, জমিদারবাবু কর্মচারীকে বলেছেন। কর্মচারী কিন্তু যথারীতি প্রথম থেকে এটা শুরু করেছেন যে 1 লিটার দুধের পরিবর্তে উনি কি করে, ওই 200 গ্রাম জল মেশান এবং 800 গ্রাম দুধ দেন। তো যাই হোক, 800 গ্রাম দুধে 200 গ্রাম জল কিছুই না। ফলে জমিদার বুঝতে সমস্যা হয়ে যায়, কারণ উনি বুঝতেই পারেন না, উনি কিন্তু সেটাই পান করেন। তো এইভাবে চলতে থাকে কিছুদিন এইভাবে চলার পরে তখন কিন্তু ওনার কিন্তু একটা সন্দেহ হয় জমিদারের। কেউ বা কারা কিন্তু বলেন, জমিদারবাবু, যে আপনি যে ডেইলি যে 1 লিটার দুধ খাচ্ছেন, তো সেই 1 লিটার দুধে কিন্তু ভেজাল মেশানো হয়। কীরকম ভেজাল? না, তো আপনার দুধে 200 গ্রাম জলও মেশানো হয়, 800 গ্রাম দুধ। তো এইটা শোনার পরে জমিদারবাবু তখন এক কাজ করলেন, একজন কর্মচারী রেখে দিলেন ওকে অবজার্ভ করার জন্য। মানে যে ব্যক্তিটি কাজ হচ্ছে ওই আপনার 1 লিটার দুধ দেওয়া, তাকে অবজার্ভ করার জন্য একজন লোক রেখে দিলেন। তো এবার যথারীতি ওই লোকটা, ওনার কাজ হচ্ছে ওনাকে ওয়াচ করা, যে উনি কি সত্যি মিশাচ্ছেন না। এবার ওই লোকটা যাকে দায়িত্ব দিলেন, উনি কিন্তু 2-1 দিন ওনাকে অবজারভেশন করলেন। তারপরে ওই লোকটাও কিন্তু ওনার সাথে প্যাক্ট হয়ে গেলেন, মানে ওনার সাথে জড়িয়ে গেলেন। তখন কি করলেন, ওই দুজন মিলে ওই 200 গ্রামের আপনার জলটা, সেটা 400 গ্রাম জল করে দিলেন। মানে 600 গ্রাম দুধ এবং 400 গ্রাম দুধ, 400 গ্রাম জল, এইভাবে দেওয়া শুরু করলেন। তো যাই হোক, ওটা খাওয়ার পরে জমিদার তখনও খুব একটা বুঝতে পারছেন না। কিছুদিন যাওয়ার পরে তখন কেউ আবার বলেছেন যে জমিদারবাবু, আপনার দুধে কিন্তু ভেজাল মেশানো হচ্ছে। তখন জমিদারবাবু সিদ্ধান্ত নেন যে আরও একজন লোক রেখে দিলেন, যে তোমার কাজ হচ্ছে দেখাশোনা করা, ওরা দুজনকে ওয়াচ করা হচ্ছে তোমার কাজ। কিছুদিন কিন্তু ওই লোকটাকেও কিন্তু রেখে দিলেন, উনি কিন্তু তাই করলেন। কিছুদিন দেখলেন, তারপরে উনিও প্যাক্ট হয়ে গেলেন। তারপরে ওই 400 গ্রাম জলটা, সেটা কিন্তু 600 গ্রাম জলে চলে আসলো। 600 গ্রাম জল আর 400 গ্রাম দুধ, মানে জলের পরিমাণটাই বেশি এবং 400 গ্রাম দুধ। জমিদার বাবু কিন্তু তখন 400 গ্রাম দুধ দিয়ে দিচ্ছে, জমিদারবাবু অতটা বুঝতে পারছেন না।
অনেক টেনশনের মধ্যে থাকেন, কাজের চাপে সারাদিন রাত্রি শেষে গিয়ে ডক ডক করে খেয়ে নেয়, অতটা বুঝতে পারে না, কিন্তু জমিদারবাবুর শরীর কিন্তু শুকিয়ে যাচ্ছে, শরীরে কিন্তু একটা এফেক্ট দেখা দিচ্ছে। ডাক্তারবাবু যেহেতু বলেছেন ওনাকে 1 লিটার দুধ খেতে, ওনার তো 1 লিটার দুধ যাচ্ছে না শরীরে, ফলে কিন্তু একটা বোঝা যাচ্ছে যে ওনার শরীরে একটা এফেক্ট দেখা দিয়েছে। তো যাই হোক, কিছুদিন পরে আবারও একজন অভিযোগ করলেন যে ডাক্তারবাবু, না জমিদারবাবু, আপনার দুধে কিন্তু ভেজাল মেশানো হচ্ছে। তখন জমিদারবাবু আবার একটা লোক রাখলেন, ওই 3জন ব্যক্তিকে ওয়াচ করার জন্য আর একটা কর্মচারী রেখে দিলেন। উনিও কিন্তু যথারীতি কিছুদিন দেখার পর উনিও কিন্তু প্যাকড হয়ে গেলেন। যেটা 400 গ্রাম দুধ ছিল সেটা কিন্তু নেমে আসলো 200 গ্রাম দুধে, মানে 600 গ্রাম জলটা হয়ে গেল 800 গ্রাম জল আর 200 গ্রাম দুধ। তো এইভাবে কিন্তু চলতেই থাকলো। ফলে একটা সময় জমিদার কিন্তু কষ্টতে ছটফট করতে লাগলেন, ওনার শারীরিক যে সমস্যাটা সেটা কিন্তু আরো প্রকট দেখা দিল। তো এই গল্পের শিক্ষণীয় নীতি কথাটা হচ্ছে এটাই স্যার, যে এই গল্পের যিনি হচ্ছেন জমিদার তিনি হচ্ছেন জনগণ, এবং যারা ওই যে কর্মচারী তারা হচ্ছেন আমাদের দেশের গভর্নমেন্ট। তো এই গল্পের মধ্যে একটাই বার্তা আমি দিতে চেয়েছি স্যার, যে সমস্ত যুব সমাজ বা যারা এখনও সরকারের উপর নির্ভরশীল, যে সরকার কখন আমাকে চাকরি দেবে, সরকার আমাকে কখন ভাতা দেবে, কখন আমাকে দেবে, তারা কিন্তু বোকামি ছাড়া কিছুই করছেন না। বাস্তব কিন্তু সেটাই আমাদের জীবনের ক্ষেত্রে। নিজের পায়ে উঠে দাঁড়াবার চেষ্টা করুন, ভেঙে পড়বেন না। মনে রাখবেন একটা কথা আছে, যে আপনি হয়তো সরকারের আশায় বসে আছে, কিন্তু কি হবে দেখা গেল সরকারই আপনার আশায় বসে আছে, এটাও তো হতে পারে। তো প্লিজ নিজের পায়ে উঠে দাঁড়াবার চেষ্টা করুন। আপনি ঘুরে দাঁড়ালেই সমস্যার সমাধান। আপনি যে সমস্যায় থাকেন না কেন, হতে পারে আপনি প্রচণ্ড সমস্যায় আছেন, আপনি ভেঙে গিয়েছেন, আপনাকে কেউ ডিস্টার্ব দিয়েছে, আপনি মনে হচ্ছে আপনার দ্বারা আর কিছু হবে না, আপনি এই মানসিকতা জন্মাবেন না। আপনি মাথায় রাখুন যে আপনার দ্বারা সবই সম্ভব। ইউ ক্যান ডু ইট এভরিথিং। আপনি সমস্ত কিছু করতে পারেন, আপনিই শ্রেষ্ঠ রাজা, আপনিই রাজা আপনার রাজত্বে, তবেই কিন্তু আপনি সমস্ত কিছু করতে পারবেন। এই মোটিভটাকে রাখুন, এই আশাটাকে রাখুন, হাল ছেড়ে দিও না বন্ধু। জীবনের এই গল্পের নায়ক কিন্তু আপনি, সুতরাং হাল ছাড়লে চলবে না। তো এই গল্পে এটাই আমার বলার উদ্দেশ্য ছিল স্যার, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার চাই, এবং আরও ইনফরমেটিভ এরকম ধরনের আরও কিছু বাস্তব চিত্র গল্প নিয়ে আমি আরও আগামী দিনে আরও হাজির হব। সুতরাং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ।